আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা পড়ব পরিমাপ অধ্যায়ের 2 নম্বর ক্লাস, দ্বিতীয় ক্লাস। গতদিন ফার্স্ট ক্লাস নিয়েছি, আজকে দ্বিতীয় ক্লাস। তো গতদিন আমরা বলছিলাম যে মিটার 1 মিটার কতটুকু দূরত্ব, দৈর্ঘ্য কতটুকু, সেটা আমরা বলবো। শুধু 1 মিটার না, আরও যেগুলো ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, তড়িৎ প্রবাহ, পথের পরিমাণ, এই যে এককগুলো কতটুকু পরিমাণ, সেটা আমরা সেই বিষয়ে আজকে একটু বলবো। তো যাই হোক, আমরা শুরু করে দিই। আমরা প্রথমে দেখবো যে দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তো 1 মিটার আসলে কতটুকু দূরত্বকে আমরা 1 মিটার বলি, কতটুকু দৈর্ঘ্যকে 1 মিটার বলি। 1 মিটার হচ্ছে ভ্যাকুয়াম বা বায়ুশূন্য স্থানে আলো 1 সেকেন্ডের 29,97,92,458 সেকেন্ডে, মানে হচ্ছে 1 সেকেন্ডকে যদি আমরা 29,97,92,458 দিয়ে ভাগ করি, তাহলে যে সময়টা হবে, সেই সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলবো, সেই দূরত্বকে আমরা বলবো হচ্ছে 1 মিটার। অল অ্যান্ড এভারেজে 1 মিটার মোটামুটি এর চেয়ে একটু বেশি হবে, বোর্ডটার চেয়ে আর একটু বেশি বেশি হইতে পারে। আমরা যখন মাস্টার্সে বা অনার্সে যখন থিসিস করছি বা এক্সপেরিমেন্ট করেছি, তখন আমরা দেখলাম যে এইটুকু বোর্ডটার মতোই মোটামুটি হবে বা আর একটু বেশি হইতে পারে। যাই হোক, 1 মিটার দূরত্ব হচ্ছে কতটুক? বায়ু শূন্যস্থানে আলো 1/, এত সেকেন্ড সময়ে, 1/, এত সেকেন্ড মানে এটা একটা বড় সংখ্যা, এই জন্য আমরা এটাকে এত সেকেন্ড বলতেছি। 1/, এত সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বটাকে আমরা বলি 1 মিটার। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখি যে ভরের একক। ভরের একক হচ্ছে কিলোগ্রাম। কিলোগ্রাম, 1 কিলোগ্রাম কতটুকু পদার্থের ভরকে 1 কিলোগ্রাম বলা হবে? সেটা তো যে কোনো কিছু বললে হবে না, একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। ওদিন বলছিলাম স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড হচ্ছে ফ্রান্সের সেব্রেতে ইন্টারন্যাশনাল ওয়ার্ডস অ্যান্ড মেজারমেন্টস, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়ার্ডস অ্যান্ড মেজার্স, এই যে সংস্থা, ওই সংস্থাতে সংরক্ষিত একটা হচ্ছে প্লাটিনাম এবং ইউরেডিয়ামের একটা সংকর একটা দণ্ড, যেটার ব্যাস হচ্ছে 3.7 সেন্টিমিটার, 3.9 সেন্টিমিটার এবং লেন্থ হচ্ছে 3.9 সেন্টিমিটার। এই দণ্ডটার ভরকে বলা হবে 1 কিলোগ্রাম। কি বললাম আমরা? ফ্রান্সের সেব্রেতে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়ার্ডস অ্যান্ড মেজার্স সংরক্ষিত একটি প্লাটিনাম এবং ইউরেডিয়ামের সংকরের দণ্ড, যার ব্যাস হচ্ছে 3.9 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 3.9 সেন্টিমিটার। সেই দৈর্ঘ্যকে বলা হবে, সেই দণ্ডটার ভরকে বলা হবে 1 কিলোগ্রাম। আচ্ছা, এরপরে দেখি সময়ের একক। সময়ের একক হচ্ছে সেকেন্ড। এই জায়গাতে দেখি আমরা 1 সেকেন্ড হচ্ছে ততটুকু সময় একটা সিজিএম এর আইসোটোপ, সিজিএম-133। সিজিএম-133 মানে হচ্ছে সিজিএম এর অনেকগুলো আইসোটোপ আছে। সিজিএম হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ পদার্থ। এটা ক্ষয় হতে থাকে প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে এটা ক্ষয় হয়। তো একটা সিজিএম এর আইসোটোপ 133 আইসোটোপ, সব আইসোটোপ না, 133 আইসোটোপ বা সিজিএম-133 একটা পরমাণু, যেটা 919,26,31,770টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে এই সিজিএম-133 পরমাণুর, সেই সময়কে বলা হয় 1 সেকেন্ড। কি বললাম? সিজিএম এর একটা পরমাণুর আইসোটোপ সিজিএম-133, এই সময়ের মধ্যে এতগুলো স্পন্দন সম্পন্ন করতে তার যে সময় লাগে, মানে হচ্ছে 919,26,31,770টি স্পন্দন সম্পন্ন করতে তার যতটুকু সময় লাগে, যে সময় লাগে, সেটাকে বলা হচ্ছে 1 সেকেন্ড। ঠিক আছে? সময় কতটুকু, 1 সেকেন্ড সময় কতটুকু, আমরা সেটা যদিও আমরা তো বলতে পারবো না যে কত কত তাড়াতাড়ি এই স্পন্দনগুলো সম্পন্ন হইতেছে, তারপরেও এটা একটা আমরা স্ট্যান্ডার্ড যে বুঝলাম যে সিজিএম এর এতটি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে, সেটাকে বলে 1 সেকেন্ড। যাই হোক, তারপরে দেখি তাপমাত্রা। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। কেলভিন মানে হচ্ছে কেলভিন, 1 কেলভিন বলা হবে কতটুক তাপমাত্রাকে। এটা হচ্ছে পানির ত্রৈধবিন্দু, ট্রিপল পয়েন্ট, পানির ত্রৈধবিন্দু তাপমাত্রার 1/273.16 ভাগকে, 1/273.16 ভাগকে বলা হবে 1 কেলভিন।
এটা বললাম কারণ হচ্ছে দশমিকের পরে সাধারণত সংখ্যা ভেবে বলতে হয় না, ডিজিটগুলো আলাদা আলাদা বলতে হয়। তো 1/273.16 ভাগকে বলা হয় 1 কেলভিন। পানির তড়িৎ বিন্দু হচ্ছে যে তাপমাত্রায় পানি 3টি অবস্থাতেই থাকতে পারে। 3টি অবস্থা কি? এটা কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন হচ্ছে পানি যখন কঠিন হয় তখন বরফ হয়, হ্যাঁ, তরল যখন হয় তখন পানি, আর বায়বীয় হচ্ছে যখন বাষ্প হয়। তো পানি যে ট্রিপল পয়েন্ট ত্রৈধ বিন্দু তাপমাত্রাতে পানি এই 3টে অবস্থাতেই সহাবস্থান করতে পারে। তো ওই তাপমাত্রার 1/273.16 ভাগকে বলা হয় 1 কেলভিন। বোঝা গেল? তাহলে হচ্ছে তড়িৎ প্রবাহের একক। তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি? এম্পিয়ার। বায়ু শূন্যস্থানে বা ভ্যাকুয়ামে 1 মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে হচ্ছে যে ক্ষেত্রফলটা সেটাকে উপেক্ষা করলেই হয়, মানে বাদ দিলেই হয়। আচ্ছা, অসীম দৈর্ঘ্যের 1 মিটার দূরত্বে উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের দুটি সরল পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে, হ্যাঁ, দুটি সরল পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত করলে প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত করলে তাদের দুইটা তারের পরস্পরের মধ্যে 2 × 10⁻⁷ নিউটন বল উৎপন্ন হয়, সেটাকে বলা হয় 1 এম্পিয়ার। কি বললাম? বায়ু শূন্যস্থানে 1 মিটার দূরত্বে অবস্থিত দুইটা সরল পরিবাহী এবং যাদের দৈর্ঘ্য হচ্ছে অসীম এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে উপেক্ষণীয়, এরকম দুইটা তারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট গেলে তাদের মধ্যে পরস্পরের মধ্যে 2 × 10⁻⁷ নিউটন বল উৎপন্ন হয়, তাকে বলা হবে 1 এম্পিয়ার বা হচ্ছে এম্পিয়ার। ঠিক আছে? তো এটা হচ্ছে তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার, এটা গেল। আর এটা হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ হচ্ছে এটার একক সাধারণত মূল হয়, মূল হয়, এটা আমরা লিখি নাই, মূল। তো 12 গ্রাম কার্বন, কোন 12 গ্রাম? কার্বন হচ্ছে কার্বন C12 আইসোটোপ। কার্বনের অনেকগুলো আইসোটোপ আছে, C12, C13, C14 আছে। তো C12 মানে কার্বন 12 আইসোটোপের একটা মানে কারণ 12 আইসোটোপের যে কার্বনগুলো, সেই কার্বনের 12 গ্রাম কার্বন নিব। সেই কার্বনের মধ্যে যতটুকু অণু, পরমাণু বা হচ্ছে আয়ন, ইলেকট্রন থাকে, ঠিক ততটুকু পরিমাণ অন্য পদার্থের মধ্যে যদি থাকে তাহলে সেই পদার্থের ওই পরিমাণটাকে বলা হবে 1 মোল। বোঝা গেল না? যে পরিমাণ পদার্থের মধ্যে কার্বন, মানে আমরা অন্য একটা পদার্থ নিলাম, যে কোনো একটা পদার্থ নিলাম, আর একটা পদার্থ নিলাম হচ্ছে কার্বন 12 আইসোটোপ এবং যার ভর হচ্ছে 12 গ্রাম। ঠিক আছে? এখন এর মধ্যে যতটুকু পরমাণু, অণু, পরমাণু বা আয়ন থাকবে, আমরা যে পদার্থটা নিলাম সেই পদার্থের মধ্যে যদি ততটুকু অণু, পরমাণু, আয়ন বা ইলেকট্রন থাকে, তাহলে এই পদার্থটাকে বলা হবে, পদার্থের পরিমাণটাকে বলা হবে 1 মোল। মানে এর মধ্যে যতটুকু থাকে, অন্য যে পদার্থটা, অন্য যে গ্রাম ভরের পদার্থ নেব সেই পদার্থের মধ্যে অতগুলো থাকতে হবে, তাহলে ওইটাকে বলা হবে 1 মোল। তাহলে কি বললাম? কার্বন 12 আইসোটোপের 12 গ্রাম কার্বনের মধ্যে যে পরিমাণ প্রাথমিক ইউনিট বলতে বোঝায় কি? অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন, যতগুলো প্রাথমিক ইউনিট থাকবে, অন্য যে পরিমাণ পদার্থটা আমরা নেব তার মধ্যে যদি অতগুলা প্রাথমিক ইউনিট থাকে, তাহলে সেই পদার্থের পরিমাণটাকে বলা হবে 1 মোল। ক্লিয়ার? তো আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের এককের পরিমাণটা আমরা দেখলাম, একক কতটুকু সময়, ভরের একক কতটুকু, হ্যাঁ, দৈর্ঘ্যের একক কতটুকু দৈর্ঘ্য, হ্যাঁ, তাপমাত্রার একক, তড়িৎ প্রবাহের একক, পদার্থের পরিমাণের একক। এখন আমরা দেখি সংখ্যার বৈজ্ঞানিক প্রতীক 10-এর সূচকের ব্যবহার। সংখ্যার বৈজ্ঞানিক প্রতীক 10-এর সূচকের ব্যবহার। এখন এটা সূচকের নিয়মে নেওয়ার কারণ হচ্ছে
যে অনেক বড় বড় সংখ্যা থাকে, মানে বিজ্ঞানে অনেক বড় বড় সংখ্যা থাকে, কম্পিউটার দিয়ে অনেক বড় বড় সংখ্যা হয়, কিন্তু এত বড় বড় সংখ্যা মনে রাখাও সমস্যা এবং বলতেও সমস্যা। এই জন্য একটা বৈজ্ঞানিক প্রতীক সিস্টেম তৈরি করা হয়েছে, যার সাহায্যে আমরা খুব সহজেই এই সংখ্যাগুলোকে প্রকাশ করা যায়। সেটা হচ্ছে কেমন, যদি আমরা আলোর বেগ দেখি, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে কত হলো 30 কোটি, 30 কোটি এমএস ইন্টার সেকেন্ড। এমএস মানে হচ্ছে 1 সেকেন্ডে 30 কোটি মিটার দূরত্ব যায় আলো। কারণ এটা বলাতেও যতটুকু সমস্যা, লিখতে গিয়েও কিন্তু ততটুকু সমস্যা। এই সমস্যাটা সমাধান করার জন্য বৈজ্ঞানিক যে পদ্ধতিটা চালু হয়েছে, মানে বৈজ্ঞানিক প্রতীকের যে সিস্টেমটা, সেটা হচ্ছে যে কোনো সংখ্যার দশের সূচকের মাধ্যমে প্রকাশ করা হয়। হ্যাঁ, যেমন ধরুন আমরা দেখি যে এই জায়গাতে 10 এর সূচক, 10 এর সূচক কত, কোনো কিছু, যে কোনো কিছুর উপরে যদি জিরো থাকে, পাওয়ার যদি জিরো হয়, সূচক মানে কি পাওয়ার, পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হয় 1। সেটা 1 লক্ষ কোটি বা যে কোনো বিলিয়ন বিলিয়ন ডিজিটের উপরে যদি মানে পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটার মান হয় 1। আচ্ছা, এর পরবর্তীতে দেখি আমরা 10⁻1 মানে হচ্ছে 10। এরপরে দেখি 10⁻2 মানে হচ্ছে 100। 10⁻2 এটা হচ্ছে এটার বিষয়টা হচ্ছে এরকম, আমরা সূচকে যে অঙ্ক করছি, যদি থাকে 4 এর উপরে 5 এর উপরে স্কয়ার থাকে, তাহলে আমরা কি মনে করি 5 হচ্ছে কি 2 বার গুণ, তাই তো? তাহলে 10 এর উপরে পাওয়ার মানে হচ্ছে কি 10 2 বার গুণ, তখন 10 2 বার গুণ করলে তো 100ই হয়। বিষয়গুলো কিন্তু সূচকে তাহলে এইভাবে 10⁻2 মানে হচ্ছে 100, 10⁻3 মানে হচ্ছে কত, 10 3 বার গুণ হবে, 3 বার গুণ হলে কত 1000 হয়। এইভাবে সেটা লেখা হয়। আচ্ছা, এখন আমরা এই পদ্ধতিটা ব্যবহার করে আমরা এই জায়গাতে লিখতে পারি আরেকটা জিনিস আছে। এই জায়গাতে দেখো, এই জায়গাতে 1000, 1000টা কিভাবে আসলো, 1000টাকে আমরা ইজিলি ক্যালকুলেশন না করেও লিখতে পারি। 1000 মানে হচ্ছে 10 এর উপরে 3 দিয়ে দিলাম, কারণ হচ্ছে শূন্য কয়টা, তিনটা, 3 দিলাম। এরপর শূন্য কয়টা, 2টা, হ্যাঁ 2 দিলাম। এরপর শূন্য কয়টা, একটা, কি দিলাম, 1 দিলাম। তার মানে এই যে বড় সংখ্যাটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, শূন্য কয়টা দেখি, 3 5 7 8, তাহলে এই সংখ্যাটাকে এইভাবে লেখা যাইতে পারে। হ্যাঁ, তাহলে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে মিটারে, কিলোমিটারে নিয়েও প্রকাশ করা যাবে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন বলতে পারো যে এইটা 3টা গুণে রাখলাম আর এইগুলো এইভাবে রাখলাম। এখন এই 3টার সাথে যদি আমরা এই 10কে যদি 8 বার গুণ করি, এইভাবে 10 লিখে, তাহলে যে সংখ্যাটা হবে সেটার সাথে 3 গুণ করলে এই সংখ্যাটাই হবে। এটাকে এইভাবে লেখা যায়। তাহলে আমরা বড় সংখ্যাগুলো লেখার ক্ষেত্রে এই যে বৈজ্ঞানিক প্রতীকের ব্যবহারটা করতে পারি, তাহলে সংখ্যাগুলো ইজিলি সেটা লেখা যায় এবং বলতেও সুবিধা, প্রকাশ করতেও সুবিধা। আচ্ছা, এটা গেল তো পজিটিভ সংখ্যার ক্ষেত্রে, বা আছে মানে দশমিক ছাড়া যেসব সংখ্যা, দশমিকের মধ্যে যেসব সংখ্যা আছে, অনেক ছোট সংখ্যা থাকে বড় সংখ্যার ক্ষেত্রে। এটা ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা দেখি কেমন, সূচকের নিয়ম 10⁻⁻1 মানে কি 1/10। আমরা সূচকে দেখছি কি এরকম থাকে 5 - 2, তখন আমরা এটাকে লিখি কি 1/5 স্কয়ার। ঠিক আছে, তাহলে এই নাও আছে 10 - 1 10⁻⁻1 বাই কি 1/10, তাহলে 1/10 মানে হচ্ছে 0.1, আর হচ্ছে 1/10⁻2 পাওয়ার হচ্ছে -2, তার মানে হচ্ছে 1 এটা বিষয়টা, এটা হচ্ছে এইভাবে হবে আর কি, এই যে 10⁻², তাহলে পাওয়ারটা নিচে চলে আসবে। তাহলে 1/10⁻2 মানে হচ্ছে কি, নিচে হচ্ছে 100, এই যে 1/100, 100কে যদি আমরা প্রকাশ করি হবে তাহলে 0.01 হবে। এর পরবর্তীতে 10⁻³ মানে 1000, হ্যাঁ এটাকে প্রকাশ করলে হবে এরকম। আচ্ছা, এটা হচ্ছে ছোট সংখ্যার ক্ষেত্রে। এখন এই জায়গাতে একটা জিনিস স্পষ্ট, বিষয় স্পষ্ট, যে এই জায়গাতে একটা জিনিস দেখো, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 1 2 3, দশমিকের পরে সংখ্যা হচ্ছে 3টা। তার জন্য কি 10 এর উপরে -3 দিলেই আমরা এই সংখ্যাটা বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশিত হচ্ছে। দশমিকের উপরে 2টা সংখ্যা, 10 এর উপরে -2, দশমিকের পরে একটা সংখ্যা, 10 এর উপরে -1, তাহলে এইভাবে দিয়ে আমরা এই সংখ্যাটাকে প্রকাশ করতে পারি। এখন আমরা একটা বড় সংখ্যা প্রকাশ করে দেখি এরকম করে, এই যে দশমিকের পরে 2 4 6 8,
8 আছে। হ্যাঁ, এখন আমরাকে যদি এইটুকু দশমিকটা যদি এই জায়গায় আনতে চাই, 8 এর পরে আনতে চাই, তাহলে কি হবে? তাহলে এর সামনে কয়টা সংখ্যা? 2 4 6। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে কি বললাম? দশমিকটা আমরা যে জায়গাতেই আনতে চাই তার সামনে যতগুলো সংখ্যা আছে সেই সবগুলো সংখ্যার সমান সংখ্যক পাওয়ার সমান সংখ্যাটা যত যত হবে তার পাওয়ারটা 10 এর উপরে দিয়ে দিলি, মাইনাস দিয়ে দিতে হবে, কারণ এটা হচ্ছে ছোট সংখ্যা দশমিকের ক্ষেত্রে, আর এইগুলোর ক্ষেত্রে হচ্ছে পজিটিভ বড় সংখ্যা। তাহলে আমরা এটাকে 8.46 ইন্টু 10 টু দি পাওয়ার -6 দিয়ে প্রকাশ করতে পারি। এটাকে এভাবে লেখা যায়, 2 4 6 8। 8 8 কেন নিলাম? আমরা যদি দশমিকটা এই জায়গাতে আনি, হ্যাঁ, দশমিকটা যদি এই জায়গাতে আনি তাহলে কি হবে? 2 4 6 8। তার মানে কি? দশমিকটার সামনে কয়টা সংখ্যা? 8। দশমিকটা আমি যখন এই জায়গায় কল্পনা করতেছি, তার মানে দশমিকের সামনে কয়টা সংখ্যা? 8টা সংখ্যা। তাহলে এটা হবে কি 8, এই যে এই সংখ্যাটাকে এভাবে লেখা যায়। যদিও আমরা এইভাবে না লিখে বৈজ্ঞানিক পদ্ধতিতে তুমি যদি ক্যালকুলেটর চাপো সরাসরি এইভাবে সংখ্যাটা চলে আসে। অনেক সময় এইভাবেও আসতে পারে যে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 7, তখন একটা শূন্য কমে যাবে। কারণ হচ্ছে আমি সংখ্যাটাকে দশমিকটা আমি যে জায়গাতে আনতে চাইবো, আমি যদি এই জায়গাতে আনতে চাই তাহলে এই পর্যন্ত যতগুলো সংখ্যা ততগুলো গণতে হবে, গুণে তার এই সংখ্যার পরিমাণ যতটা সংখ্যা হবে সেটা 10 এর পাওয়ার মাইনাস হিসেবে দিতে হবে। যদি এই পর্যন্ত আনি তাহলে সেটা মাইনাস হিসেবে সেই পরিমাণ সংখ্যাটা দিব। আমি এই পর্যন্ত রাখলে আমি এটাকে এইভাবে প্রকাশ করতে পারি যে 0.48 ইন্টু 10 টু দি পাওয়ার -5 -5 দিয়ে প্রকাশ, কারণ সামনে আমি দশমিকটা রেখে দিলাম। তো এই জায়গাতে যদি দশমিকটা থাকে তাহলে দশমিকের এই পর্যন্ত কয়টা সংখ্যা? 2 4 5, 5টা সংখ্যা। তাহলে 0.846 ইন্টু 10 টু দি পাওয়ার -5 এইভাবে প্রকাশ করা যায়। এইভাবে অনেক ছোট সংখ্যা এবং বড় সংখ্যাকে প্রকাশ করা যেতে পারে। তো এই যে প্রকাশ করার যে পদ্ধতিটা, প্রকাশ করার পদ্ধতিটা হচ্ছে কি যে কোনো সংখ্যাকে মানে 10-এর পাওয়ার হিসেবে, 10-এর পাওয়ার সূচকের মাধ্যমে এবং 1 থেকে 10-এর মাধ্যমে যে কোনো সংখ্যার গুণিতক হিসেবে প্রকাশ করাকেই বলে বৈজ্ঞানিক প্রতীক। বৈজ্ঞানিক প্রতীকের মাধ্যমে প্রকাশ করা বা বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা। বললাম কি 10-এর সূচক এবং 1 থেকে 10-এর মধ্যে যে কোনো সংখ্যার গুণিতক হিসেবে প্রকাশ করাকে বলে বৈজ্ঞানিক প্রতীক। প্রতীকের মাধ্যমে প্রকাশ করা বা হচ্ছে কি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করা। তো যাই হোক, আমরা এই পর্যন্ত এটা দেখলাম। প্রথমে আমরা কি করছিলাম? প্রথমে বললাম যে একটা বড় সংখ্যা সেটাকে কিভাবে প্রকাশ করা যায়। তাহলে সিম্পল বিষয়, এটা অনেক সহজ। যদি এরকম পজিটিভ সংখ্যা হয় তাহলে কি এই যে তারপরে যে কয়টা দশমিক আছে বা শূন্য আছে সে পরিমাণ পাওয়ার 10-এর উপরে দিয়ে দিলি হয়ে যায়, যেমনটা আমরা এই জায়গাতে করলাম। এটাকে প্রথমে এরকম করে ভাগ করে নেওয়া যেতে পারে। যাই হোক, এটা আমরা প্রকাশ করলাম। এখন ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা দেখলাম কি দশমিকটা আমি যে পর্যন্ত কল্পনা নিতে চাইবো তার আগ পর্যন্ত যতগুলো সংখ্যা সেই সংখ্যাগুলো কাউন্ট করব, কাউন্ট করে সেটা 10-এর সূচক মাইনাস হিসেবে দেবো, মাইনাস পাওয়ার হিসেবে দিয়ে প্রকাশ করলেই এটা বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা বুঝলাম এই পর্যন্ত বৈজ্ঞানিক প্রতীকের মধ্যে প্রকাশ করা। এটা যখন তোমরা আরো মানে চর্চা করবা, পদার্থ যখন অনেক পড়বা, ইন্টারমিডিয়েট যখন অনেক পড়ো, তখন এটা অটোমেটিকলি বুঝে যাবে। সেটা হচ্ছে চর্চা। আমরা জাস্ট একটু প্রাথমিক ধারণা দিলাম আর কি। তো এরপরে দেখি 10-এর যে সূচক, বিভিন্ন সূচক আছে এবং তাদের নাম। যেমন ধরো বিভিন্ন ধরনের সূচকটা এই জন্যই ব্যবহার করা হয়, যেমন বড় একক ছোট এককে প্রকাশ করা হয়। যেমন হচ্ছে আমরা জানি দৈর্ঘ্যের একক কি মিটার, তো কিলোমিটারও কিন্তু একটা একক, এটা কি বড় একক। তারপর সেন্টিমিটার একটা একক, এটা কিন্তু ছোট একটা একক দৈর্ঘ্য। সেরকম ভাবে এরকম অনেকগুলা সূচক আছে এবং তাদের নামগুলো যদি আমরা মুখস্থ করি বা জানি, তাহলে যে কোনো এককে বড় একক ছোট এককে প্রকাশ করতে পারবো। যেমন ধরো পেটা, পেটা মানে হচ্ছে কি 10 টু দি পাওয়ার 15। মানে পেটা যখন বলা হবে তখন একটা সংখ্যার মানে 10 এর পাওয়ার হবে 10, বুঝতে হবে 10 এর পাওয়ারটা 10 সেই সংখ্যাটা। এই পেটাকে পি দিয়ে প্রকাশ করা হয়। এখন যদি আমি বলি যে 1 পেটা মিটার সমান কত মিটার, এটা পেটা মিটারের ক্ষেত্রে হইতে পারে, এটা কি বলে এই গ্রামের ক্ষেত্রে হইতে পারে, হ্যাঁ, মিটার গ্রাম, তারপর সেকেন্ড, যে কোনো কিছুতে হইতে পারে। পেটা মানে একটা উৎপাদক, একটা হচ্ছে মানে হচ্ছে একটা এই কি বলে একটা বড় এককের নাম পেটা, সেটা তুমি যে কোনো এককের সাথে ব্যবহার করা যেতে পারে।
যে কোনো 7টা মৌলিক এককের সাথে যে কোনো মৌলিক এককের সাথে ব্যবহার করতে পারো। তাহলে পেটা যদি বলি, পেটা বললে 10⁻15 পাওয়ার, এটাকে পি দিয়ে প্রকাশ করাবে। যখন আমি বলবো যে 1 পেটা মিটার সমান কত, 10⁻15 মিটার। আমি যদি বলি যে 1 পেটা গ্রাম সমান কত, 10⁻15 গ্রাম, এরকম যে কোনো এককের সাথে ব্যবহার করা যেতে পারে। তারপর হচ্ছে টেরা। টেরা মানে হচ্ছে 10⁻12। এইগুলো মুখস্থ রাখতে হবে। পেটা মানে 15, 10⁻15, টেরা মানে 10⁻12। এটাকে টি দিয়ে প্রকাশ করা হয়। যেমন 1 টেরাগ্রাম সমান হচ্ছে 10⁻12 গ্রাম। 1 টেরাগ্রাম সমান 10⁻12 গ্রাম। গিগা, আমরা গিগাবাইট সম্পর্কে জানি এখন। গিগা মানে হচ্ছে 10⁻9। তো 1 গিগাকে জি দিয়ে প্রকাশ করা হয়। আমরা যে বলি যে 1 গিগাবাইট সমান কত বাইট, 1 গিগাবাইট সমান কত, 10⁻9 বাইট, যদি বাইটের ক্ষেত্রে বলি। আর 1 গিগা জুল সমান হচ্ছে 10⁻9 জুল। ঠিক আছে, 1 গিগা জুল সমান 10⁻9 জুল। মেগা মেগা, তারপর হচ্ছে মেগাবাইট। যদি বলি 1 মেগা, মেগা মানে হচ্ছে 10⁻6, এটাকে এম দিয়ে প্রকাশ করা হয়। 1 মেগাওয়াট, বৈদ্যুতিক যে ইউনিট যে ব্যবহার করা হয়, ইউনিট এটা এই এককটা ব্যবহার করা হয়। তো 1 মেগাওয়াট সমান হচ্ছে 10⁻6 মেগাওয়াট। 1 কিলোওয়াট, কিলো মানে এই যে বললাম কিলোগ্রাম, কিলোমিটার, হ্যাঁ, কিলো ভোল্ট, বিভিন্ন ক্ষেত্রে এই এককটা ব্যবহার করা যায়। মানে মোট কথা আমার এই সূচক উৎপাদকটা মনে রাখতে হবে। কিলো বললেই 10⁻3। তো 1 কিলো 1 কিলো ভোল্ট সমান হচ্ছে 10⁻3 ভোল্ট। 1 হেক্টো ভোল্ট সমান হচ্ছে এটা শুধু উৎপাদকটা কত, 10⁻2। তাহলে হেক্টরকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। 1 হেক্টো প্যাসকেল, এটা হচ্ছে প্যাসকেল মানে হচ্ছে চাপের একক। 1 হেক্টো প্যাসকেল সমান 10⁻2 প্যাসকেল। আর ডেকা, ডেকা মানে হচ্ছে 10⁻1। তাহলে ডি এ দিয়ে প্রকাশ করে। 1 ডেকা নিউটন সমান 10 নিউটন। 1 ডেকা নিউটন সমান কি, 10 নিউটন। ডেসি মানে হচ্ছে এটা এখন ছোট এককে চলে আসছে। ডেসি মানে হচ্ছে 10⁻−1। -1 ডেসিকে ডি দিয়ে প্রকাশ করা হয়। এবং এটাকে 1 ডেসি ওহম, এটা হচ্ছে ওহম, এটা গ্রিক হরফ, এটা ওহম বলে। 1 ডেসি ওহম সমান 10⁻1 ওহম। সেন্টিমিটার, মিটার, হ্যাঁ, সেন্টিমিটার, মিটার আর ছোট একক। সেন্টিমিটার সমান, সেন্টিমিটার উৎপাদক হচ্ছে 10⁻²। আর এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। সি সি এম সি দিয়ে প্রকাশ করা হয়। 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10⁻² মিটার। মিটারটা হচ্ছে বড় একক, সেন্টিমিটার হচ্ছে ছোট একক। তারপর হচ্ছে মিলিমিটার। মিলিমিটার, মিলি মানে মিলি যখন বলবো এই জায়গা থেকে আমি বলছিলাম কি কিলো, কিলো মানে 10⁻³ পজিটিভ 3, আর মিলি মানে 10⁻³ নেগেটিভ 3। ঠিক আছে, তাহলে 1 মিলিমিটার, মিলিমিটারটাকে এম দিয়ে প্রকাশ করে। 1 মিলি এম্পিয়ার, এম্পিয়ার মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। 1 মিলি এম্পিয়ার সমান 10⁻³ এম্পিয়ার। মাইক্রো, মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, মাইক্রো মানে হচ্ছে পাওয়ার মানে -6। এই জায়গায় বলছিলাম মেগা, মেগা মানে হচ্ছে +6, মাইক্রো মানে হচ্ছে -6। তো মাইক্রো মানে হচ্ছে 10⁻6। এটাকে ইনভার্সও বলে। 10 যদি আমি বলি 10⁻10⁻⁻6 এটাও সঠিক, যদি বলি 10⁻6 এটাও সঠিক। এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। এটাকে গ্রিক হরফ 1 এটাকে মিউ দ্বারা 1 মাইক্রোভোল্ট। 1 মাইক্রোভোল্ট সমান 10⁻6 ভোল্ট। 1 মাইক্রোভোল্ট সমান 10⁻6 ভোল্ট। ন্যানো 10⁻9। ন্যানোর পাওয়ার হচ্ছে ওই জায়গাতে একটা মিল আছে, এই জায়গাতে যে মেগা মানে হচ্ছে গিগা মানে 9, আর ন্যানো মানে হচ্ছে কি -9। তাহলে এটাকে এন দিয়ে প্রকাশ হয়। 1 ন্যানোসেকেন্ড সমান 10⁻9 সেকেন্ড। এরকম পিকো, পিকোর সাথে মিল আছে কার, পিকোর সাথে টেরার মিল আছে, যে টেরা মানে 12, পিকো মানে হচ্ছে -12। এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, 1 পিকো ফ্যারাডে মানে হচ্ছে 10⁻12 ফ্যারাডে। ফ্যারাডে হচ্ছে মানে একটা একক, তড়িৎ প্রবাহের একক না এটা, সরি, ফ্যারাডে একটা বিদ্যুতের বিষয়ে একটা একক আর কি এটা। যাই হোক, ফেমটোমিটার হচ্ছে 10⁻15। ফেমটো মানে হচ্ছে, ফেমটোকে এফ দিয়ে প্রকাশ করে। 1 ফেমটোমিটার সমান হচ্ছে 10⁻15 মিটার। তো যাই হোক, এই পর্যন্ত আমরা দেখলাম যে দশের সূচক এবং তাদের নাম, এই নামগুলো যদি আমরা মুখস্থ করি ইজিলি, তাহলে আমরা ইজিলি যে কোনো একক লিখতে পারবো, ছোট বড় একক লিখতে পারবো, এবং এটা মুখস্থ থাকতে হবে। এটা দিয়ে অনেক সময় অবজেক্টিভ আসে, হ্যাঁ, অনেক অঙ্ক আসে, যে এইগুলো যদি এগুলো মাথায় না থাকে তাহলে এই অঙ্কই করা যাবে না। এই শুধু একটা সিম্পল বিষয়ের জন্য, যদি 1 ন্যানোমিটার সমান যে কত মিটার, এটা যদি আমি না জানি তাহলে সেই অঙ্কটা করতে পারবো না, মানে 5-6 মার্ক হাতছাড়া হয়ে যাবে। তো এই জিনিসটা মনে রাখতে হবে। তো যাই হোক, এখন আমরা আসি মাত্রা সমীকরণ। মাত্রা, মাত্রা মানে হচ্ছে যে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক। সূচক মানেই তো পাওয়ার।
যে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে বলা হয় ওই রাশির মাত্রা। ঠিক আছে, আর যে সমীকরণের দ্বারা এটা প্রকাশ করা হয় সেটাকে বলে মাত্রা সমীকরণ। তাহলে কি বললাম, যে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে বলা হয় মাত্রা। তা আমরা দেখি এই জায়গাতে একটা ভৌত রাশি দেখি, এটা ভৌত রাশি বা লব্ধ রাশি। ভৌত রাশি বল, বল একটা লব্ধ রাশি বা ভৌত রাশি। তা বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তো ভর, ভর তো একটা মৌলিক একক, মৌলিক রাশি, তো এটা ঠিক আছে। আর ত্বরণ হচ্ছে একটা লব্ধ রাশি, তো ত্বরণকে ভাঙলে আমরা পাবো হচ্ছে বেগ বাই সময়। আচ্ছা, পরবর্তীতে বেগকে যখন ভাঙবো, বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে এটাকে আমরা যদি জেনারেলাইজ করে লিখি ভর ইন্টু দূরত্ব বাই সময় স্কয়ার, কারণ এই যে সময়টা নিচে নামবে তখন এটা স্কয়ার হয়ে যাবে। এখন আমরা ওদের মাত্রাগুলো যদি বসাই, ভরের মাত্রা হচ্ছে এম, দূরত্বকে সাধারণত প্রকাশ করা হয় কি এল দিয়া, সময়কে প্রকাশ করা হয় টি দিয়া। তাহলে টির উপরে স্কয়ার, টি স্কয়ার। এখন আমরা দেখি এই জায়গাতে এম এর মাত্রা কত, এম এর সূচক কত 1, এল এর সূচক 1, টি সূচক হচ্ছে -2। এম হচ্ছে ভর, এল হচ্ছে দৈর্ঘ্য, আর টি হচ্ছে কি সময়। তাহলে সময়টাকে প্রকাশ করা হয়, সময়ের হচ্ছে উপরে যেহেতু হ্যাঁ সময়টা এই যে এল টি ইনভার্স 2, টিটাকে যদি আমরা উপরে দিলাম তাহলে টিটা মাইনাস হবে, তাহলে টি এর পাওয়ার হচ্ছে -2। এইটা হচ্ছে এই মৌলিক রাশিগুলোর সূচক, টি এর পাওয়ার -2, এল এর পাওয়ার 1, এম এর পাওয়ার 1। তো এইটাকে যদি আমরা সমীকরণের মধ্যে প্রকাশ করি তখন সেটাকে বলে মাত্রা সমীকরণ। যেমন এই মাত্রা সমীকরণ প্রকাশ করতে গেলে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। যে বলের মাত্রা হচ্ছে কি এফ, এর থার্ড এফ দিয়ে প্রকাশ করলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, আর এই পাশে থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এটা হচ্ছে কি একটা মাত্রা সমীকরণ হয়ে গেল, বলের মাত্রা সমীকরণ। পরীক্ষার মধ্যে আসে বলের মাত্রা কত, হ্যাঁ, তো এটা আন্দাজে মুখস্থ করলে কিন্তু মনে থাকে না। এই প্রসেসটা ফলো করে যদি কেউ শিখিয়ে রাখে তাহলে কিন্তু তার কোনো ভুল হবে না। আর এমনিতে মুখস্থ করতে গেলে পরীক্ষায় যে দিতে পারে এম এল 2 টি ইনভার্স 2 এরকম থাকে, হ্যাঁ, অনেকগুলো থাকতে পারে, বা এম.এল ইনভার্স 1 টি ইনভার্স 2, তখন ভুল হইতে পারে। কিন্তু এটা যদি মনে রাখে এইভাবে প্রতিপাদন করে তাহলে তার ভুল হওয়ার সম্ভাবনা নেই। এম.এল টি ইনভার্স 2 বলের মাত্রা এম.এল টি ইনভার্স 2। তো যাই হোক, আমরা পড়লাম হচ্ছে মাত্রা। মাত্রা কাকে বলে, মাত্রা সমীকরণ কি। এখন আমরা একটা ছোট একটা মাত্রা সমীকরণের সাহায্যে একটা বিষয় প্রমাণ করবো আর কি, যেটা দেখি দুই পাশের মাত্রা যদি সমান হয় তাহলে সেটা সমীকরণটা সিদ্ধ। এরকম একটা সমীকরণ আমরা প্রদান করব। আমরা এই জিনিসটা একটু মুছে দিই, হ্যাঁ, এবার ঘুরাই দেন। এস সমান ইউটি প্লাস এ টি স্কয়ার, এটা হচ্ছে গতির একটা সূত্র, হাফ এ টি স্কয়ার। ইউটি সমান হাফ এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখন দুই পাশের মাত্রা যদি সমান হয় তাহলে এই সমীকরণটা সিদ্ধ। এখন আমরা দুই পাশের মাত্রা আগে দেখি, বাম পাশের মাত্রা দেখি। বাম পাশে হচ্ছে এই এস মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে কি এল, তাহলে এটাকে আমরা দিলাম এল দিয়ে প্রকাশ করলাম। এখন এই পাশে প্রত্যেকগুলো আমার ক্যালকুলেশন করে ফাইনালি দেখি। ইউটি, ইউ মানে হচ্ছে বেগ, আদি বেগ, আদি বেগ ইউ। তো বেগের বেগে যদি আমরা ভাঙি তাহলে বেগ সমান দূরত্ব বাই সময়। তো দূরত্বের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে এল টি ইনভার্স 1। হ্যাঁ, এখন ইউটি সমান কত, তাহলে ইউটি সমান যদি আমরা বার করি, ইউ এর মান তো আমরা পাইলাম এল টি ইনভার্স 1, আর টি সময়, টি এর মাত্রা হচ্ছে কি টি, তাহলে এই টি ক্যান্সেল, থাকবে কি এল, তাহলে ইউটি সমান এল। আর এই পাশে দেখি এটি স্কয়ার, এটিটাকে বার করি, তারপর টি স্কয়ারটা বার করবো। এ হচ্ছে ত্বরণ, ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়, বেগ বাই সময়। তাহলে আমরা জানি বেগের মাত্রা কত, এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1, আর সময়ের মাত্রা হচ্ছে কত টি, সময়ের মাত্রা টি। এখন তাহলে এই টির উপরে যত -1 আছে তাহলে টিটা নিচে আসবে, তাহলে টি স্কয়ার হয়ে যাবে। তাহলে ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। এখন এটি স্কয়ার সমান আমরা কি দেখি, এটি স্কয়ার সমান এল এর মাত্রা, ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2, আর টি স্কয়ার মানে
টি সময়ের টি স্কোয়ার মানে T2, টির পাওয়ার 2 সময়ের, তাহলে এই যে টি আর এই টি স্কোয়ার আর মাইনাস টি টু দি পাওয়ার -2 আর টি টু দি পাওয়ার 2 ক্যান্সেল হয়ে থাকবে কি এল। তাহলে আমরা দেখি যে এই পাশটা যোগ করে দেখি কত হয়, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই পাশে হচ্ছে কত, ইউটি সমান কত, ইউটি সমান এল, হ্যাঁ, হাফ এর স্কোয়ার সমান কত এল। তাহলে এটা তো মাত্রা, হ্যাঁ এল, তাহলে এল মানে দৈর্ঘ্যই থাকলো। তাহলে এই পাশে এইটুক সমান পাইলাম কত এল, আর এস সমান পাইছিলাম কত এল। তাহলে এল এল সমান সমান, হ্যাঁ, এই যে ওই পাশে কি হলো, দৈর্ঘ্য থাকলো, দুইটার মাত্রা সমীকরণ, এইটার ওই পাশেরটাও পাইলাম কি এল, আর এই ওইগুলো ক্যালকুলেশন করার পরে আমরা এই পাশে পাইলাম কি এল, তাহলে দুই পাশের মাত্রা কি সমান, তাহলে এই সমীকরণটা হচ্ছে কি সিদ্ধ। তো এইভাবে মাত্রা সমীকরণের মাধ্যমে আমরা কোনো একটা সমীকরণ বা কোনো একটা বিষয় শুদ্ধি পরীক্ষা করতে পারি আর কি। তো যাই হোক, আজকে আমরা এইটুকু পড়লাম। আজকে কি কি পড়লাম, বিভিন্ন এককের পরিমাণ কতটুকু সেটা জানলাম, দশের বৈজ্ঞানিক প্রতীকের সংখ্যার বৈজ্ঞানিক প্রতীক, দশের সূচকের ব্যবহার এটা পড়লাম, দশের সূচক এবং তাদের নাম, এই যে উৎপাদকগুলোর নাম পড়লাম, মনে রাখলাম, মাত্রা পড়লাম, হ্যাঁ, আর পরে পড়লাম হচ্ছে একটা মাত্রার সাহায্যে একটা সমীকরণের শুদ্ধি পরীক্ষা করলাম। তো যাই হোক, আশা করছি তোমরা এই ক্লাসটা করে উপকৃত হবা, এবং এটা ক্লাসটা করলে ফাইনালি ফুললি এর মধ্যে আর কোনো ডাউট থাকবে না, তোমরা সব বুঝে যাবে। যাই হোক, আজকে আর এইটুকুই, আজকে আর না বাড়াই। ভালো থাকো সবাই, সকলকে আসসালামু আলাইকুম।